সুপ্রিয় শিক্ষার্থীরা, রানী দয়াময়ী স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তাহলে শিক্ষার্থীরা, আমার পরিচয়টা তোমাদের দিয়ে নিই। আমি রুমা মিত্র, সহকারী শিক্ষক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি। শিক্ষার্থীরা, আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আশা করছি ক্লাসটি উপভোগ করবে এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখো। ন মূর্ধন্য স মোরা দুটি ভাই, মূর্ধন্য ন মূর্ধন্য স মোরা দুটি ভাই, বিধি বিধান মেনে চলি আমরা সর্বদাই। তৎসম শব্দে মোদের খুঁজে পাবে সবাই, তৎসম শব্দে মোদের খুঁজে পাবে সবাই, ব্যাকরণের কোন পাঠেতে থাকি বলো তাই। তৎসম শব্দে মোদের খুঁজে পাবে সবাই, তৎসম শব্দে মোদের খুঁজে পাবে সবাই, ব্যাকরণের কোন পাঠেতে থাকি বলো তাই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ভিডিও ক্লিপটিতে কি দেখলে? এখানে কি বলছে যে মধ্যনন এবং মধ্যনস্য ওরা হচ্ছে দুটি ভাই। ওদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলছে? তৎসম শব্দে খুঁজে পাওয়া যাবে বলছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ধারণা করতে পেরেছো আজকে আমি তোমাদের কোন বিষয় নিয়ে পড়াবো? হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি পড়াবো তোমাদের নত্ব সত্যবিধান নিয়ে। তাহলে দেখো, এটা তোমাদের অধ্যায় দ্বিতীয় এবং পৃষ্ঠা 31 খুলো। এই পাঠটা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে উদাহরণসহ নত্ব সত্যবিধানের নিয়মগুলি ব্যাখ্যা করতে পারবে, নত্ব এবং সত্যবিধানের নিয়ম অনুসারে বাক্য শুদ্ধ করে লিখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনে যে ঘন্টাটা থাকে সেটা দেখতে পাচ্ছি, ঘন্টা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, ঘন্টা বানানটা যদি আমি লক্ষ্য করি, ঘ মূর্ধন্যর সাথে কি যুক্ত হয়েছে? ট যুক্ত হয়েছে, ট আকার। তাহলে দেখো, যুক্ত ব্যঞ্জনে এখানে কি হয়েছে? এখানে টর পূর্বে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখব? টর আগে মূর্ধন্য হয়েছে। আমরা দেখি তারপর আরেকটা স্লাইডে কি দেখতে পাচ্ছি? দুটি বৃষ দেখতে পাচ্ছি, একটা লোককে দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আমি বাক্যটা দেখি। অবশেষে মিনার স্বামী পর নেওয়া দুটি বৃষ তার শ্বশুরকে ফিরিয়ে দিল। তাহলে আমরা যদি প্রথম লাইনটার দিকে খেয়াল করি, অবশেষে মিনার স্বামী পণ, তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে বাংলা ভাষা। মিনার স্বামী পণ, পণ শব্দটা হচ্ছে কি? হচ্ছে এখানে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তাহলে এটা কিসের ব্যবহার? পণের মধ্যে আমরা কিসের ব্যবহার দেখতে পাচ্ছি? মধ্যনর ব্যবহার। তাহলে শিক্ষার্থী, আমরা কি বলতে পারি? বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে কি হবে? মধ্যনর ব্যবহারে হচ্ছে কি? নত্ব বিধান। শিক্ষার্থীরা, তোমরা কি ক্লিয়ার বিষয়টি? হ্যাঁ শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় লাইনটাতে লক্ষ্য করি। নেওয়া দুটি বৃষ তার শ্বশুরকে ফিরিয়ে দিল। এখন দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা বাংলা ভাষা। বৃষ শব্দটা কি? এটা হচ্ছে একটা তৎসম শব্দ। তাহলে এখানে বৃষ বানানে আমরা কি দেখতে পাচ্ছি? মূর্ধন্য স দেখতে পাচ্ছি। তাহলে আমরা সহজ কথায় কি বলতে পারি? যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য সর ব্যবহারই হচ্ছে কি? সত্য বিধান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবগত হয়েছে কাকে নত্যবিধান বলে এবং কাকে সত্যবিধান বলে। শিক্ষার্থীরা, এবার আমি পরবর্তী স্লাইডে যাব। স্লাইডে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? আমরা একটা ময়ূর দেখতে পাচ্ছি, কি? ময়ূর কণ্ঠ। তাহলে শিক্ষার্থীরা, ময়ূর কণ্ঠ বানানে আমরা কি লক্ষ্য করছি? কণ্ঠ। কণ্ঠ বানানের মধ্যে
যদি আমরা দেখি ঠর পূর্বে কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা কি বলতো শিক্ষার্থীরা? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে দণ্ড। তাহলে দণ্ড বানানের মধ্যে আমরা দেখতে পেলাম কি ডর পূর্বে মূর্ধন্য ণ হয়েছে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা কি কাটা কাটা দেখতে পাচ্ছি না? এটাকে আমরা আমরা কাটা বলবি চলিত ভাষায়, কিন্তু এটা হচ্ছে কি কণ্টক। কণ্টক, দেখো এটাকে আমরা কি বলি চলিত ভাষায়, কি বলি ল্যাম্প। এটাকে সংস্কৃত শব্দে কি বলে, লণ্ঠন। পরবর্তী স্লাইডে দেখো আমরা আগুন দেখতে পাচ্ছি, সেটাকে সংস্কৃত শব্দে কি বলে, অগ্নিকুণ্ড। তাহলে দেখো এখানে শব্দগুলো বানানগুলো একটু লক্ষ্য করো। কণ্ঠক যুক্ত ব্যঞ্জনে কি হয়েছে, টর পূর্বে মূর্ধন্য ণ। লণ্ঠন ঠর পূর্বে মূর্ধন্য ণ। অগ্নিকুণ্ড ঢর পূর্বে মূর্ধন্য ণ। তাহলে যুক্ত ব্যঞ্জনে কি হবে, নিয়মটা হবে কি যুক্ত ব্যঞ্জনে ট বর্গের পূর্বে মূর্ধন্য ণ হয়। এখানে আমরা কি শিক্ষার্থীরা জানি কোনগুলোকে ট বর্গ বলে? শিক্ষার্থীরা, হ্যাঁ, আমাদের বাংলা বর্ণমালায় কি হয়েছে, 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। সেখান থেকে প্রথম 1 থেকে 25টি বর্ণকে কি বলা হচ্ছে, 25টি বর্ণকে বলা হচ্ছে স্পর্শ। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হচ্ছে, স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ বলা হচ্ছে। এই যে আবার প্রতিটি 5টিকে একটি বর্গে বিভক্ত করেছে, 25টিকে। যেমন ক থেকে ও হচ্ছে ক বর্গ, তারপরে হচ্ছে চ থেকে ই হচ্ছে কি চ বর্গ, ট থেকে মূর্ধন্য ণ হচ্ছে ট বর্গ, ত থেকে মূর্ধন্য ণ হচ্ছে ত বর্গ, প থেকে ম হচ্ছে প বর্গ। প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে কি হয়েছে, নামকরণ করা হয়েছে। তাহলে এখানে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এগুলো সবগুলো কি কোন বর্গের, ট বর্গের। আমাদের শর্তটা কি, যুক্ত ব্যঞ্জনে ট বর্গের পূর্বে মূর্ধন্য ণ হয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? আচ্ছা, ভেরি গুড। এবার আমরা দেখতে পাচ্ছি কি ঘাস, যেটাকে আমরা ঘাস বলি, কিন্তু সেটাকে সংস্কৃত শব্দে কি বলে, তৃণ বলে। তাহলে তৃণ, ত রিকার, তাহলে রিকারের পরে কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। তারপর শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেটাকে আমরা চলিত ভাষায় বলি পা, এটাকে সংস্কৃত শব্দে কি বলে, চরণ বলে। তাহলে চরণ বানানটা খেয়াল করো, চ র মূর্ধন্য ণ, এখানে রর পরে কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছে অবস্থায় একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি ভাষণে কি হয়েছে, মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য ণ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা নিয়মটা একটু, এখানে কি এটা হচ্ছে মৃণাল, এটা কি দেখতে পাচ্ছি আমরা, পদ্ম ফুলের এই যে ডাটাটা আছে সেটাকে কি বলা হয়, মৃণাল বলা হয়। মৃণালের দেখো রিকারের পরে কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। এটা কি কর্ণ, কর্ণ মানে কি কান। তাহলে এখানে রেপের পরে কি হয়েছে, মূর্ধন্য ণ। এটা আমরা পাথর বলি, এটা কি সংস্কৃত শব্দে কি বলে, পাষাণ। তাহলে দেখো যে এখানে নিয়মটা আমরা দেখব, রি, রিকার, র, রেপ, মূর্ধন্য স্বর পরে কি হয়, মূর্ধন্য ণ হয়। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আমরা কি একজন অসুস্থ ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, এটা কি রুগ্ন। তাহলে এখানে গয়ের পরে কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। পরবর্তী স্লাইডে দেখতে পাই এটা কি একটা আয়না, যেটাকে আমরা আয়না বলি, কিন্তু এটা সংস্কৃত শব্দ কি, দর্পণ। তাহলে আমরা নিয়মটা একটু দেখিনি, এখানে পরপর কি হয়েছে, মূর্ধন্য ণ হয়েছে। আমরা আরো কিছু নিয়ম দেখব শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে আমরা কিছু শব্দ প্রতিনিয়তই ভুল করে থাকি, যে বিদেশি শব্দের বানান আমরা মূর্ধন্য ণ দিয়ে থাকি। নিয়মটা নত্যবিধান বিদেশি শব্দের বানানে প্রযোজ্য নয়। যেমন ব্রেন, ব্রেনের বাংলা কি, মস্তিষ্ক। তাহলে ব্রেন বানান আমরা কি দিব না, এটা একটা ইংরেজি শব্দ, এটা আমরা দন্ত ণ দিব, মূর্ধন্য ণ দিব না। স্টার্ন আমরা কি দিব, দন্ত ণ দিব, মূর্ধন্য ণ দিব না। তারপর হচ্ছে গ্রিন, বাংলা কি, সবুজ। তাহলে গ্রিন একটা ইংরেজি শব্দ, তাহলে গ্রিন বানান আমরা কি দিব, দন্ত ণ দিব। আর একটা নিয়ম দেখি, কিছু শব্দ আছে যেমন আমাদের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি নত্যবিধানের কিছু কিছু শব্দ স্বভাবতই কি হয়,
মূর্ধন্য হয়। সে শব্দগুলো কি কি? কণা, ফণা, লবণ, বাণ, বিপণী, বীণা, গণ। আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো আমি পরবর্তী স্লাইডে তোমাদের গল্প ছলে দেখাবো। তাহলে শিক্ষার্থীরা আরেকটা নিয়ম দেখি যে সমাসবদ্ধ কিছু শব্দে মূর্ধন্যর পরিবর্তে দন্তন্য ব্যবহৃত হয়। তাহলে দেখো, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, এগুলো কি শব্দ? সমাসবদ্ধ শব্দ। যেমন দুর্নীতি, নীতির অভাব, দুর্নীতি। তাহলে সমাসবদ্ধ শব্দে কি হবে? মূর্ধন্য পরিবর্তে আমরা কি দিব? দন্তন্য দিব। আবার একটা নিয়ম আছে, ত বর্গের পূর্বে কি হবে? ত বর্গের পূর্বে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না, সর্বদাই কি হবে? দন্তন্য হবে। এখন ত বর্গ গুণগুলো ত, থ, দ, ধ, দন্তন্য। যুক্ত ব্যঞ্জনে আমরা কি ত বর্গের পূর্বে কি দেব? দন্তন্য দিব, মূর্ধন্য দিব না। যেমন অন্ত, অন্ত বানানে অ দন্ত নয়তে হবে, মূর্ধন্য হবে না। পন্থা, তাহলে পন্থা, পন্থার মধ্যে কি হবে? দন্ত নয় থ আছে, এখানে দন্ত ন হবে, মূর্ধন্য হবে না। বন্ধন, দন্ত নয় ধ হবে, কারণ ধটা হচ্ছে কি? ত বর্গের বর্ণ। তারপর হচ্ছে রন্ধন, রন্ধন, তাহলে দন্ত নয় দ, ধ, কারণ এটা হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলো হচ্ছে কোন বর্গের? ত বর্গের বর্ণ। ত বর্গের পূর্বে কি হবে? সর্বদাই দন্ত ন হবে, মূর্ধন্য হবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। এখন আরেকটা দেখো, যে স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা উঠোন বলি আর কি, কিন্তু এটা সংস্কৃত শব্দ হচ্ছে প্রাঙ্গণ। তাহলে এখানে কিসের পরে? গড় পরে কি হয়েছে? মূর্ধন্য। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রোপণ করছে, চারা রোপণ করছে। তাহলে এখানে রোপণ দেখতে পাচ্ছি, এখানে পরপরে মূর্ধন্য। তাহলে শিক্ষার্থী একটা আমরা নিয়মটা দেখি। নিয়মটা এখানে কি বলা হচ্ছে? রি, র, মূর্ধন্য স্বর পরে স্বরধ্বনি, অন্তস্থ হ, উ এবং কবর্গীয় পবর্গীয় ধ্বনির পরে কি হবে? মূর্ধন্য হয়। এখন আমরা যদি প্রাঙ্গণ বানানটা লক্ষ্য করি, প্রাঙ্গণ বানানে দেখো প রফালা, তাহলে এখানে র আছে। তারপর হচ্ছে প্রাঙ্গণ আকার স্বরধ্বনি আছে, উ আছে, ওর পরে কবর্গীয় থাকলে কবর্গীয় ক, খ, গ, গ, উ, তাহলে এখানে উটা হচ্ছে কি? কবর্গীয়। পরে কি হবে বলছে? এখানে গটা হচ্ছে ওর সাথে যে গটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কবর্গীয়। এরপরে কি হবে বলছে? মূর্ধন্য হবে। আবার রোপণটাতে খেয়াল করো, র আছে, তাহলে স্বরধ্বনি ওকার আছে। এরপরে আমার অন্তস্থ হ, উ এইটাতে নাই, আমার কোনটা আছে? কবর্গীয়, পবর্গীয় আছে, প, ফ, ব, ভ, ম, তাহলে এখানে পবর্গ আছে। এরপরে কি হবে? তাহলে মূর্ধন্য হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা তোমরা নিয়মটা? আচ্ছা, আবার আমি আরেকটা স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই যে যেমন অয়ন, অয়ন শব্দটা আমরা কিভাবে লিখি? সরয় অন্তস্থ দন্তন। আয়ন শব্দটাতে আমরা কি দিয়ে লিখি? দন্তন দিয়ে লিখি। কিন্তু যখন অয়ন বা আয়ন শব্দের পূর্বে কোনো শব্দ যুক্ত হবে, এই চারটা আমি যে 6টা শব্দ দিব, এই শব্দগুলো যুক্ত হবে, তখন সেটা কি হয়ে যাবে? অয়ন বানানে দন্তন না হয়ে মূর্ধন্য হবে। তাহলে লাইনটা আমরা দেখিনি। উত্তর পরপার রবীন্দ্র চান্দ্রনাথ, এখানে এই শব্দগুলোর সাথে যখন অয়ন বা আয়ন শব্দটি যুক্ত হবে, তখন দন্তন্যটা পরিবর্তিত হয়ে মূর্ধন্য হয়ে যাবে। যেমন দেখো, উত্তর যোগ আয়ন, তাহলে একসাথে মিলে কি হয়েছে? দুটো বর্ণ যুক্ত হয়ে উত্তরায়ণ হয়েছে, তাহলে এখানে আয়ন বানানে শেষে মূর্ধন্য হবে। পর যোগ আয়ন, পরায়ণ, এখানে কি হবে? মূর্ধন্য হবে। পার যোগ আয়ন, তাহলে আয়ন বানান এখানে দন্তন্য, যখন দুটা শব্দ মিলে একসাথে হয়েছে তখন কি হয়েছে? পারের সাথে যুক্ত হয়েছে, তখন সেটা হয়ে গেছে মূর্ধন্য। আমরা বানানের শেষ কি দেখতে পাচ্ছি? মূর্ধন্য দেখতে পাচ্ছি। যেমন ধরো রবীন্দ্র যোগ অয়ন, তাহলে রবীন্দ্রায়ণ, তাহলে এখানে অয়নে কিন্তু দন্তন্য, কিন্তু যখন রবীন্দ্র শব্দের সাথে যুক্ত হয়েছে সেটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। তারপর দেখো চান্দ্র যোগ অয়ন, চান্দ্রায়ণ, এভাবে নার যোগ আয়ন, নারায়ণ। তাহলে আমরা ক্লিয়ার শিক্ষার্থীরা যে এই শব্দগুলোর সাথে যখন অয়ন বা আয়ন শব্দটা যুক্ত হবে, তখন দন্তন্যটা কি হয়ে যাবে? মূর্ধন্য হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা নত্যবিধান সম্পর্কে জানলাম, এবার আমরা সত্যবিধান সম্পর্কে জানবো। আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি? কয়েকজন কৃষককে দেখতে পাচ্ছি। তাহলে কৃষক, এখানে রিকারের পরে কি হয়েছে? মূর্ধন্য সম। তারপর দেখো একটা লোক মাথায় হাত দিয়ে বসে আছে বিমর্ষ অবস্থায়। তাহলে
বিমর্ষ। তাহলে এখানে র্যাপের পরে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। এখানে দেখো ঋষি, তাহলে ঋষি রিকারের পরে, ঋষি বানানটাতে আমরা লক্ষ্য করি, ঋষি রিকারের পরে কি হয়েছে? রির পরে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? বর্ষার ছবি দেখতে পাচ্ছি। বর্ষা রেপের পরে মূর্ধন্য ষ হয়েছে। তাহলে নিয়মটা কি? রি, রিকার, র, র্যাপ, এর পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। তাহলে দেখো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি চিত্রে শিক্ষার্থীরা? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, এটা হচ্ছে উটের ছবি, কিন্তু এটাকে সংস্কৃত শব্দে কি বলে? উষ্ট্র বলে। তাহলে উষ্ট্র বানানে টর পূর্বে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেলাম যেটাকে আমরা কাপ বলি আর কি, কিন্তু সংস্কৃত শব্দে কি বলে? কাষ্ঠ বলে। তাহলে ঠর পূর্বে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? হ্যাঁ, মিষ্টি দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ওষ্ঠ, যেটাকে আমরা ঠোঁট বলি, সংস্কৃত শব্দে কি বলে? ওষ্ঠ বলে। তাহলে এখানে টর পূর্বে মূর্ধন্য ষ, এখানে ঠর পূর্বে মূর্ধন্য ষ হয়েছে। তাহলে নিয়মটা কি হবে? ট, ট, ঠ এর পূর্বে মূর্ধন্য ষ হবে। কখন? যুক্ত ব্যঞ্জনে ট, ঠ এর পূর্বে মূর্ধন্য ষ হয়। শিক্ষার্থীরা আমি কিছু চিত্রে ক্লিক করব, তোমরা এটা বলবে এগুলোতে নত্যবিধানের কোন নিয়ম প্রয়োগ হয়েছে। দেখো এটা কি? প্রথম ছবিটা হচ্ছে কিরণ, তাহলে র এর পরে মূর্ধন্য ন, তাহলে আমরা পড়েছি রি র স এর পরে মূর্ধন্য ন, তাহলে ঠিক আছে, এখানে র এর পরে মূর্ধন্য ন। এখানে অনুবীক্ষণ, অনুবীক্ষণ ক্ষিয়র পরে কি? মূর্ধন্য ন। রমণী মর পরে মূর্ধন্য ন। আমরা বলেছি ম বর্গ, প বর্গের পরে মূর্ধন্য ন, এখানে পটা হচ্ছে কি? ম বর্গের বর্ণ, তাহলে মটা হচ্ছে প বর্গের বর্ণ, তাহলে এটা এখানে মর পরে মূর্ধন্য হয়েছে। তারপরে এটাতে যাই, এগুলো এখানে সত্যবিধানের কোন নিয়ম প্রয়োগ হয়েছে? এখানে আমরা কিসের একটা মুমূর্ষ রোগীর ছবি দেখতে পাচ্ছি। এখানে র্যাপের পরে কি হয়েছে? মূর্ধন্য ষ। তারপরে এটা কি? কৃষ্ণ, এখানে রিকারের পরে মূর্ধন্য ষ হয়েছে। তারপরে কি দেখতে পাচ্ছি? দৃষ্টি, এখানে রিকারের পরে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। টর পূর্বে মূর্ধন্য ষ, রিকারের পরে কি? এখানে মূর্ধন্য ষ এসেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি কয়েকটা বাক্য বলবো, বাক্যগুলো তোমরা শুদ্ধ করে লিখবে, খাতায় লিখবে। আমি বলছি। ক, ব্যাকরণ পাঠে মনোযোগ দাও। এই বানানগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, সেগুলো বানানগুলো ভুল, সেগুলো শুদ্ধ করে লিখবে এবং কোন নিয়ম অনুসারে হয়েছে সেগুলো লিখবে খাতায়। দুকিনী বর্ণমালা, তাহলে বর্ণমালাটার কোন নিয়ম অনুসারে হয়েছে এবং কোন জায়গায় ভুল আছে। গ, মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে আমাদের শ্রেষ্ঠ সন্তানেরা। ঘ, চেষ্টা করো সফলতা আসবেই। ম, ঋণ করা ভালো নয়। চ, মৃগ তৃণ খায়। ছ, বর্ষায় বৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থীরা এই শব্দগুলো তোমরা খাতায় লিখবে এবং কোন নিয়ম অনুসারে হয়েছে সেটা লিখবে। এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য ন হয়ে বলেছিলাম, সেগুলো আমরা একটা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। দেখো, এক বণিক কয়েকশো মণ লবণ বাণিজ্য করে। মণি মাণিক্য তার পণ্যের তালিকায় নেই। অনু নামের এই নিপুণ লাবণ্যময়ী নারী কঙ্কন বেণু আর বিনা হাতে নিক্ষণ করে শান বাঁধানো ঘাটে না গিয়ে বণিকের বিপণীতে, এখানে বিপণী শব্দটা মানে কি? দোকান, আসে। নিজ আপনে, আপন মানে আমরা জানি কি নিজ, এই আপন বানানে যেটাতে মূর্ধন্য থাকবে সেটা হবে কি? দোকান। স্থানু হয়ে বসে নিপুণ সেই বণিক বন্দুক পূর্ণ ও চাণক্যের সঙ্গে আলাপে ব্যস্ত। অনু পণ করেছিল তার দেহে এক কণিকা শোণিত থাকলেও বণিকের মুখোমুখি হবে সে। পানিতে থাকবে তার হাতে মৃত্যু, থাকবে তার মৃত্যুবান। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে যে লাল চিহ্নিত শব্দগুলো দিয়েছে সেগুলো সবগুলি হচ্ছে কি? স্বভাবতই মূর্ধন্য ন হবে। এগুলো আমরা কোনো নিয়মের অধীনে দেখব না, কোন নিয়মে অনুসারে আমি বসাবো সেটা দেখবো না। আমরা এগুলো কি করব? এগুলো এই বানানগুলোর মধ্যে অবশ্যই কি হবে? মূর্ধন্য ন হবে। কি কি? তাহলে আমরা একটু আবার দেখে নিই। বণিক, মন, লবণ, বাণিজ্য, মণি, মাণিক্য, পণ্য, অনু, নিপুণ, লাবণ্যময়ী,
কঙ্কন, বেণু, বীণা, নিক্ষণ, শান, বণিক, বিপণী, আপন, স্থাণু, নিপুণ, বণিক, পূর্ণ ও চাণক্য। অনু, পণ, কণিকা, শোণিত, তারপর হচ্ছে বণিক, পানি, মৃত্যুমান। এই শব্দগুলোই কি হবে? মূর্ধন্য ণ হবে। এবার দেখো স্বভাবতে মূর্ধন্য ষ যেগুলো হয় সেগুলো। বাষ্পহীন আষাঢ়ের উষাকালে সরিষা ক্ষেতে মহিষ চরে, ওষুধ খেয়ে পঙ্গু মানুষেরা অবিলাস হয়, রোষবুলে ষোড়শভূষণ পড়বে সে আগামী পৌষে। তাহলে দেখো এখানে লাল শব্দগুলো, লাল চিহ্নিত শব্দগুলো বাষ্প, আষাঢ়, উষা, সরিষা, মহিষ, ঔষধ, মানুষ, অবিলাস, রোষ, ষোড়শ, ভূষণ, পৌষ। এই শব্দগুলো কি হচ্ছে? মূর্ধন্য ষ হবে, বানানে মূর্ধন্য ষ হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রতিনিয়ত কিছু রাস্তাঘাটে যখন চলাফেরা করি কিছু ভুল প্রতিনিয়তই দেখি, সেই ভুলগুলো আমরা একটু দেখিনি। বিদেশি শব্দে মূর্ধন্য ষ প্রয়োগ, বিদেশি শব্দে মূর্ধন্য ষ হবে না, দন্ত ষ হবে। যেমন স্টেশন, আমরা দেখি বিভিন্ন জায়গায় স্টেশন বানান লেখা থাকে, বাস স্টেশন, রেল স্টেশন, এখানে বানানগুলোর মধ্যে ভুল থাকে, মূর্ধন্য ষ দিকে লেখা থাকে, কিন্তু কি হবে? দন্ত ষটা হবে। বিদেশি, কারণ হচ্ছে আমাদের নিয়মটা কি, বিদেশি শব্দের সত্যবিধান খাটে না। স্টেশন একটা ইংরেজি শব্দ, সেটাতে কি হবে? মূর্ধন্য ষ হবে না, দন্ত ষ হবে। যেমন ফটোস্টেট আমরা লেখা থাকে দেখি, এখানে ফটোস্টেট করা হয়, ওখানে ফটোস্টেট বানানটাই ভুল লিখে কি মূর্ধন্য ষ দিয়ে লিখে, কেন মূর্ধন্য ষ হবে না, এখানে কি হবে? দন্ত ষ হবে, কারণ এটা একটা ইংরেজি শব্দ। যেমন ট্রাস্ট, ট্রাস্ট দেখো ট্রাস্টে হবে কি দন্ত ষ, মূর্ধন্য ষ হবে না, কারণ এটা একটা ইংরেজি শব্দ। কিন্তু ট্রাস্ট ব্যাংক দেখো যে শব্দগুলোর নাম মূর্ধন্য ষ দিয়ে লেখা আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, সেগুলো ওভাবেই থাকবে। কিন্তু যেগুলো ইংরেজি শব্দ নাম ছাড়া অন্য কিছু হবে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ দিব না, সেক্ষেত্রে আমরা দন্ত ষ দিব। স্টুডিও, স্টুডিও বানানে কি হবে? মূর্ধন্য ষ দিয়ে লেখা দেখে আমরা হবে দন্ত ষ। ফার্স্ট যেটা আমরা বলি প্রথম, তাহলে আমরা সেটা ভুললে কি, এটা একটা ইংরেজি শব্দ, এটা হবে দন্ত ষ। পোস্ট, পোস্টে আমরা কি লিখি? মূর্ধন্য ষ দিয়ে, সচরাচর এই ভুলটা বেশি করা হয়, কিন্তু এটা হবে দন্ত ষ দিয়ে। যেমন আবার পোস্টার, পোস্টার হলে কি হবে? পোস্টারে যে আমরা এখানে লেখা থাকে বিভিন্ন জায়গায়, এখানে পোস্টার লাগানো নিষেধ, তাহলে এখানে পোস্টার বানানটাই থাকে ভুল, পোস্টারে কি হবে? দন্ত ষ হবে, কারণ এটা একটা ইংরেজি শব্দ। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমার আলোচনা থেকে তোমরা নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে ধারণা পেয়েছো, এবং সাথে যদি তোমরা বইটা নিয়ে একটু বসো, ভালো করে পড়ো মনোযোগ দিয়ে, তাহলে শিক্ষার্থীরা তোমরা আরও অনেক বেশি জানতে পারবে এবং বুঝতে পারবে। আর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো বা আমাকে ফোন করেও জেনে নিতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাছে হিসেবে বই থেকে 20টি বহু নির্বাচনী তৈরি করে খাতায় লিখবে, যখন স্কুল খুলবে আমি তখন তোমাদের খাতাগুলো চেক করে দেখব। বহু নির্বাচনী যখন তৈরি করতে যাবে তখন তোমরা আরও বেশি নিজের বুঝতে পারবে তুমি কতটুকু শিখতে বা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের মতো আমি এই পর্যন্তই। তোমরা যে এই সময়টা করণকালীন সময়টাকে তোমরা হেলাফেলায় উড়িয়ে না দিয়ে সময়টাকে তোমরা কাজে লাগাও, তোমরা বাসায় বসে পড়ো, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো, তাতে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং আমাদের কষ্টটাও সার্থক হবে। তোমরা পড়াশোনার মধ্যে থেকো, অনলাইন ক্লাসগুলো করে তোমরা যদি পড়াশোনার মধ্যে থাকো তাহলে কি হবে? তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।